বাংলা বানানে এমন দুটো বর্ণ আছে যেগুলো আমাদের প্রায়ই বিভ্রান্ত করে। একটা হলো ন, আরেকটা স। মানে কখন কোনটা ব্যবহার করতে হবে এটা নিয়ে একটা দ্বিধা তো কাজ করেই। তো চলুন আজ আমরা একজন গোয়েন্দার মতো করে এই ভাষাগত রহস্যটা সমাধান করে ফেলি। প্রথমেই এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, কারণ আর বন্ধন দুটো শব্দেই তো আমরা নয়ের মতো একটা শব্দ শুনি, কিন্তু এক জায়গায় বানান ন দিয়ে আর এক জায়গায় ন দিয়ে। কেন? এইখানেই তো আসল প্যাচটা, আর আমরা একজন বানান গোয়েন্দার মতো করেই এর রহস্যটা ভেদ করব। যে কোনো ভালো তদন্তেরই তো একটা পরিকল্পনা থাকা দরকার, তাই না? আমাদেরও আছে। দেখুন, আমরা প্রথমে এই রহস্যের জটটা খুলব, তারপর ন এবং শয়ের ব্যবহারের সূত্রগুলো এক এক করে দেখব, এরপর কিছু অবাক করা ব্যতিক্রম নিয়ে কথা বলবো, আর সব শেষে আমাদের তদন্ত থেকে কি সিদ্ধান্তে আসা গেল সেটা জানব। তাহলে চলুন আমাদের তদন্তের প্রথম পর্বে ঢোকা যাক। আমাদের প্রথম কেসটা হল নকে নিয়ে। বাংলা ব্যাকরণে এর ব্যবহারের যে নিয়মগুলো আছে সেগুলোকে বলা হয় নত্ববিধান। আসুন এই বিধানের সূত্রগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। আচ্ছা, এই নত্ববিধান জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো সেই নিয়ম কানুন যা আমাদের বলে দেয় কখন আমরা দন্ত নয়ের বদলে মূর্ধন্য ন লিখব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই নিয়মগুলো কিন্তু মূলত সংস্কৃত থেকে আসা শব্দ, মানে তৎসম শব্দের জন্যই বানানো। আমাদের হাতে আসা প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হলো এটাই। মনে রাখতে হবে, কোনো তৎসম শব্দে যদি রি, র বা স থাকে তাহলে তার ঠিক পরেই সাধারণত ন বসে। এটাই হলো নত্ববিধানের একেবারে মূল ভিত্তি। এবার উদাহরণগুলোর দিকে একটু তাকানো যাক, ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঋণ শব্দে দেখুন, রিয়ের ঠিক পরেই ন। বর্ণ শব্দে রটা রেফ হিসাবে আছে আর তার পরেই বসেছে ন। একইভাবে ঘৃণাতে রিকারের পরে আর রনে রয়ের পরে ন বসেছে। দেখতেই পাচ্ছেন, নিয়মটা কিন্তু বেশ সোজাসাপটা। আচ্ছা, এবার কেসটা একটু জটিল হচ্ছে। কি হবে যদি রি, র বা শয়ের ঠিক পরে ন না থেকে মাঝখানে অন্য কোনো বর্ণ চলে আসে? নিয়ম বলছে, যদি এদের মাঝখানে কোনো স্বরবর্ণ বা ক বর্গ আর প বর্গের কোনো বর্ণও চলে আসে, তাহলেও কিন্তু পরের নটা ঘুরে গিয়ে মূর্ধন্য ন হয়ে যাবে। এই উদাহরণগুলো দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। লক্ষণ শব্দটার কথাই ধরুন। এখানে খ মানে ক আর স থাকার কারণে পরের ন হয়ে গেছে ন। একইভাবে পাষাণ শব্দের শয়ের পর একটা স্বরবর্ণ আ এসেছে, তাই পরের নটাও ন হয়ে গেল। রেণু শব্দেও কিন্তু ঠিক একই নিয়ম কাজ করেছে। আমাদের ৩ নম্বর সূত্রটায় কিন্তু দুটো আলাদা অংশ আছে। প্রথমটা হল ট বর্গের কোনো বর্ণের সাথে যুক্ত হলে সবসময় ন হবে। আর দ্বিতীয়টা হল কিছু বিশেষ উপসর্গ, যেমন প্র, পরা, পরি, নি, এদের পরেও ন বসে। এখানে দুটো নিয়মই স্পষ্ট, তাই না? যেমন বণ্ঠন বা লুণ্ঠন, এখানে ট বর্গের বর্ণের আগে ন বসেছে। আর অন্যদিকে প্রণাম বা পরিণতি, এই শব্দগুলোতে উপসর্গের ঠিক পরেই ন এসেছে। এইবার তাহলে আমাদের সেই প্রথম রহস্যটার সমাধান করা যাক। বন্ধন শব্দে কেন ন হল না? কারণটা হলো এই নিয়মটা, তবর্গের কোনো বর্ণের সাথে যুক্ত হলে সবসময় দন্ত ন বসে, মূর্ধন্য ন নয়। আর ঠিক এই কারণে গ্রন্থ, ক্রন্দন বা বন্ধনের মতো শব্দে ন ব্যবহার হয়। তো নয়ের কেস তো মোটামুটি সমাধান হল। এবার চলুন আমাদের দ্বিতীয় কেস ফাইলটা খোলা যাক। আমাদের এবারের লক্ষ্য হল শয়ের ব্যবহার, অর্থাৎ সত্যবিধানের রহস্যটা ভেদ করা। নত্ববিধানের মতোই সত্যবিধানও একই ধরনের একটা নিয়ম। এটা আমাদের বলে দেয় যে ঠিক কখন আমরা দন্তস্বয় বদলে মূর্ধন্য স ব্যবহার করব। আর হ্যাঁ, এখানেও মনে রাখতে হবে, এই নিয়মগুলো কিন্তু মূলত সংস্কৃত থেকে আসা তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। সত্যবিধানের প্রথম সূত্রটা কিন্তু বেশ মজার। নিয়মটা হল অ বা আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ, যেমন ধরুন ই বা উ যদি থাকে, অথবা যদি ক বা র থাকে, তাহলে তার পরে যে স আসে সেটা সাধারণত ঘুরে গিয়ে স হয়ে যায়। উদাহরণগুলো দেখলেই নিয়মটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ভবিষ্যৎ বা বিষয়, এই শব্দগুলোতে
ইকারের পরেই স বসেছে। সুষমার শব্দে উকারের পরে স এসেছে। আর মুমূর্ষু শব্দে উকার আর র ফলা দুটোর প্রভাবেই কিন্তু স ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু খুবই জরুরি একটা নিয়ম, প্রায় সবসময় কাজে লাগে। ট এবং ঠ এই দুটো বর্ণের সঙ্গে সবসময় মূর্ধন্য স যুক্ত হয়, এখানে কখনোই স বসে না। এছাড়া রি বা রয়ের পরেও কিন্তু স বসে। এই স্লাইডের উদাহরণগুলো কিন্তু নিয়মটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, কষ্ট বা স্পষ্ট শব্দে টয়ের সঙ্গে স বসেছে। অন্যদিকে কৃষক শব্দে রিকারের পরে আর বর্ষা ও বৃষ্টি শব্দে রয়ের পরে স বসেছে। আমাদের শেষ সূত্রটা হল উপসর্গ আর কিছু বিশেষ শব্দ নিয়ে। সোজা কথায়, যদি কোনো উপসর্গের শেষে ইকার বা উকার থাকে, তাহলে তারপরে যে স আসে সেটা সতে বদলে যায়। যেমন ধরুন অভিষেক, এখানে অভি উপসর্গের পরে স বসেছে, অনুষ্ঠানে অনু উপসর্গের পরে। আর যুধিষ্ঠির হল একটা বিশেষ ধরনের সমাসবদ্ধ পদের উদাহরণ, যেখানে নিয়ম অনুযায়ী স ব্যবহার করা হয়েছে। যে কোনো ভালো গোয়েন্দা গল্পে কিছু অপ্রত্যাশিত মোড় তো থাকেই। বাংলা বানানের ক্ষেত্রেও ঠিক তাই। নিয়ম থাকলেই তার কিছু ব্যতিক্রমও থাকবে, তাই না? চলুন এখন কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম দেখে নেওয়া যাক। এবার দেখুন কেসের আসল টুইস্টগুলো। প্রথমত, বিদেশি শব্দ, যেমন ধরুন ইংরেজি থেকে আসা পুলিশ, দ্য স্টেশন, এগুলোর ক্ষেত্রে সত্যবিধান খাটে না, তাই এখানে স বসে। দ্বিতীয়ত, শব্দের শেষে যদি স্বাদ প্রত্যয় থাকে, যেমন ভূমির স্বাদ, তাহলেও স হবে। আর তৃতীয়ত, পুরস্কারের মতো কিছু শব্দের সন্ধির একটা বিশেষ নিয়মের কারণে স না হয়ে স বসে। আমাদের তদন্ত তো প্রায় শেষের দিকে, এবার তাহলে চূড়ান্ত রায়ের পালা। কিন্তু এতক্ষণ ধরে যে আমরা এই রহস্য সমাধান করলাম, এর আসল গুরুত্বটা কি? কেনই বা এই নিয়মগুলো জানা এত জরুরি? আসুন সেই সিদ্ধান্তে পৌঁছানো যাক। দেখুন, শুদ্ধ বানান কিন্তু শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়, এটা আমাদের চিন্তার স্বচ্ছতাকে প্রকাশ করে। আমরা যখন সঠিকভাবে লিখি, তখন সেটা আমাদের পেশাদারিত্ব আর ভাষার প্রতি আমাদের শ্রদ্ধারও একটা পরিচয় দেয়। এর মাধ্যমে আমাদের যোগাযোগ আরও শক্তিশালী হয়, আর আমরা আমাদের ভাষার ঐতিহ্যের সাথে আরও গভীরভাবে যুক্ত হতে পারি। তাহলে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, এই যে এত নিয়ম কানুন, এগুলো কি ভাষাকে কঠিন বা সীমাবদ্ধ করে তোলে, নাকি এর গঠন আর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।